বন্ধুরা, বৃহস্পতি গ্রহ হল সৌরজগতের পঞ্চম এবং বৃহত্তম গ্রহ। এটি মূলত গ্যাসের এক বিশাল আধার। তাই একে আদর করে গ্যাস দানব বা গ্যাস জায়ান্টও বলে ডাকা হয়। বৃহস্পতিকে আরেকটু হলেই গ্রহ না বলে নক্ষত্র বলা যেত, কারণ আমরা জানি একটি নক্ষত্রের জীবনচক্রের অধিকাংশ সময় ধরেই মূল উপাদান হিসেবে থাকে হাইড্রোজেন এবং হিলিয়াম। আমাদের সূর্য হাইড্রোজেনের পরিমাণ ৭৫ ভাগ এবং হিলিয়াম রয়েছে ২৪ ভাগ। আর এদিকে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহরাজ বৃহস্পতিরও প্রধান উপাদান কিন্তু এই হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসই। এর ফলে একে ছোটখাটো নক্ষত্র বলাটাও অবাস্তব নয়। তবে গ্রহদের মধ্যে এই ভর সবচেয়ে বেশি হলেও সেটা নক্ষত্রের মতো ফিউশন বিক্রিয়ার মাধ্যমে আলো এবং তা উৎপন্ন করার মতো যথেষ্ট নয়। সাধারণত সূর্যের ১০ ভাগের ১ ভাগ ভরযুক্ত নক্ষত্রের ভেতরেতে ফিউশন বিক্রিয়া করার মতো চাপ এবং তাপমাত্রা উপস্থিত থাকে। সেই তুলনায় বৃহস্পতির ভর যথেষ্ট কম। বৃহস্পতির কেন্দ্র সম্পর্কে সঠিক তথ্য পাওয়া না গেলেও ধারণা করা হয় পৃথিবীর বাইরে ১০ গুণ ভর সম্পন্ন এর সলিড কোর বা শক্ত কেন্দ্রীয় অঞ্চল রয়েছে। এছাড়া বৃহস্পতির পুরো পোর্শনটাই গ্যাস। কিন্তু শুধুই কি গ্যাস? বৃহস্পতিতে কি তরল কিছু থাকতে পারে না? এই জটিল প্রশ্নটি বিজ্ঞানীদের দশকের পর দশক কুরে কুরে খেয়েছিল। আরেকটি প্রশ্ন হলো, ইজ দেয়ার ওয়াটার ডিপ ইন জুপিটার্স অ্যাটমসফিয়ার, অ্যান্ড ইফ সো হাউ মাচ? কতটা জল থাকতে পারে বৃহস্পতির মধ্যে? বৃহস্পতির প্রায় সব উপগ্রহেই জলের সন্ধান পাওয়া গেছে, যদিও সব জলই বরফ হিসাবে আছে। তারও ধারণা করা হয় উপগ্রহে বরফের চাঁইয়ের নিচে হয়তো তরল জল রয়েছে। কিন্তু বৃহস্পতিতে কি তরল জল রয়েছে আদৌ? বৃহস্পতির বায়ুমণ্ডলে অনেক আগেই জলীয় বাষ্পের উপস্থিতি পাওয়া গেছে। তাই বৃহস্পতির নতুন করে জলসন্ধান প্রাপ্তি নতুন ঘটনা না হলেও তরল জল থাকার সম্ভাবনা নিয়ে অ্যাস্ট্রোনমিক্যাল জার্নালে মেরিল্যান্ডের নাসা গোডার্ড ফ্লাইট সেন্টারের গর্ডন এল বাইজোকার সম্প্রতি এক গবেষণাপত্র প্রকাশ করে চাঞ্চল্যকর সৃষ্টি করেছেন। বৃহস্পতির বিখ্যাত রেড স্পট বা লাল স্পট হতে আসা আলোর বর্ণালী বিকিরণের মাধ্যমে তিনি বৃহস্পতিতে তরল জল থাকার সম্ভাবনা সম্পর্কে নিশ্চিত হয়েছে। হাওয়াই দ্বীপপুঞ্জের মাউনাকা পর্বতের চূড়ায় অবস্থিত ডব্লিউএম কেক অবজারভেটরি পৃথিবীর সবচাইতে সংবেদনশীল ইনফ্রারেড বা অবলোহিত আলোর টেলিস্কোপ বৃহস্পতির রেড স্পট থেকে মুক্তি পাওয়া কিছু থার্মাল রেডিয়েশন জল উপস্থিতি থাকার রাসায়নিক প্রমাণ পেয়েছে। তারা বৃহস্পতির বায়ুমণ্ডলের গভীরে স্তরে অক্সিজেন সমৃদ্ধ আরেক কার্বন মনোক্সাইড বা সিও গ্যাসের পরিমাপ করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে বৃহস্পতিতে সূর্যের চাইতে ২ থেকে ৯ গুণ বেশি অক্সিজেন রয়েছে। আর বিভিন্ন হিসাব নিকেশ এবং কম্পিউটার সিমুলেশন অনুযায়ী এইসব অক্সিজেন আবার হাইড্রোজেনের সাথে মিশে জল গঠন করে। এটি বৃহস্পতিতে উপস্থিত রয়েছে প্রমাণ পাওয়া গেছে। হাইড্রোজেন সবচাইতে সরলতম পরমাণু। হাইড্রোজেনের কথা মাথায় আসতেই মনে পড়ে একটি প্রোটনের চারপাশে বনবন করে ঘুরছে একটিমাত্র ইলেকট্রন। দুটি হাইড্রোজেন পরমাণু একটি অক্সিজেন পরমাণুর সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে জল গঠন করে। তবে প্রাথমিক এই তথ্য পাওয়া বাজরকার এবং তার দলের জন্য মোটেও সুখবর ছিল না, কারণ রেড স্পট থেকে আগত তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেশিরভাগই হলো নয়েজ বা আওয়াজ। আর তাছাড়া রেড স্পটের ঘন ঘন মেঘ সঠিক থার্মাল রেডিয়েশনের মাধ্যমে তথ্য প্রদানে বাধা দিচ্ছিল। বাজরকারের মতে তার দলের এই পরীক্ষা সহজেই ভেঙে যেত, কিন্তু তারা পরবর্তীকালে খুঁজে পেলেন আবারও এক রেড স্পট। এর ঘনত্ব অনেক কম। হয়তো তাদের বর্তমান প্রযুক্তির কারিগরি স্বল্পতার জন্য ঠিক সঠিক সিগন্যাল ডিটেক্ট করতে পারছিল না। তবে এমনও না যে ব্ল্যাক হোল থেকে মুক্তি পাওয়ার মতো ব্যাপার। গ্যালিলিও টেলিস্কোপ দিয়ে বৃহস্পতিকে দেখার কাল থেকেই মানুষ জানতে পারছিল যে জুপিটার কোনো স্বাভাবিক জায়গা নয়। এর অশান্ত গ্যাসীয় পৃষ্ঠের নিচে কি ঘটে তা জানার জন্য বিজ্ঞানীগণ অবলোহিত আলোর প্রযুক্তি সাহায্য নেন। কোনো কৃষ্ণ বস্তু বা কালো রঙের বস্তু আলো বা তাপ শোষণ করার মতো পরে অবলোহিত আলো ক্রমেই তা নিঃসরণ করে, অর্থাৎ যেটাকে রেডিয়েশন বলে থাকি আমরা। এটি একটি উত্তপ্ত বস্তু থেকে নির্গত যে বিকিরণের মোট শক্তির উপস্থিত সবকটি তরঙ্গ দৈর্ঘ্যের সমপরিমাণ
ভাবে বণ্টন হয় তাকে কৃষ্ণবস্তুর বিকিরণ বলা হয়ে থাকে। তাপীয় সাম্যাবস্থায় সংঘটিত যে কোনো বিকিরণই কৃষ্ণবস্তুর বিকিরণ বলে পরিচিতি। যাই হোক, মূল ব্যাপার হলো বিজ্ঞানীরা অবলোহিত আলোর মাধ্যমে বৃহস্পতির বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের তাপমাত্রা এবং গভীরতাকে নির্ধারণ করেছেন। গভীরতার উপর বায়ুমণ্ডলীয় চাপ নির্ভর করে, আর বায়ুমণ্ডলীয় চাপ এবং তাপমাত্রার উপর নির্ভর করে কোন স্তরে কোন ধরনের গ্যাস উপস্থিতি রয়েছে বা থাকা উচিত। বজ্রকারের দল 3 ধরনের স্তরের কথা উল্লেখ করেছেন। সবচাইতে ভিতরের স্তরে জলের বরফ এবং তরল জল দুটোই উপস্থিত থাকার পরিমাণ বিদ্যমান। দ্বিতীয় স্তরে সালফার এবং অ্যামোনিয়া, আর তৃতীয় স্তরে শুধুই অ্যামোনিয়ার আধিক্যতার সম্ভাবনা রয়েছে। তাদের সম্ভাবনার সত্যতা যাচাইয়ের জন্য তারা প্রথমে অবলোহিত আলোর সেই তরঙ্গদৈর্ঘ্য নিয়ে সন্ধান করেছিলেন, যে তরঙ্গদৈর্ঘ্য গ্যাসেরা সাধারণত কোনো তাপ শোষণ করে না। এতে করে তাদের রাসায়নিক গঠনে পরিবর্তন না হওয়ায় তাদের শনাক্ত করতে সুবিধা হয়। বজ্রকারের দল মিথেন গ্যাসকে পর্যবেক্ষণের জন্য বেছে নেন, কারণ বৃহস্পতি এতটা উষ্ণ যে মিথেন জমে বরফ হতে পারে না, আর মিথেনের উপস্থিতি তাই বৃহস্পতির প্রায় সর্বস্তরে একই থাকা উচিত। বজ্রকারের রেড স্পট থেকে আগত সিগন্যালে মিথেনের উপস্থিতির তারতম্য লক্ষ্য করেন। তার মতে এমনটা যে মিথেন যেভাবে কম ওখানে বেশি, তা এমনই হচ্ছে, বরং গভীরে পুরো একটা লেয়ার রয়েছে যা মিথেনের বর্ণালী রেখার সিগন্যাল আসতে বাধা প্রদান করছে, আর এই পুরো লেয়ারই হলো তরল জল এবং জলীয় বরফ দুটোই। এই সংজ্ঞা অনুসারে এই স্তরে বায়ুমণ্ডলীয় চাপ 5 বার, যা তরল জলে থাকার উপযুক্ত পরিমাণ। আর এইসব বিষয়ে বিবেচনার এবং কার্বন মনোক্সাইডের আধিক্যতা প্রমাণ করে যে বৃহস্পতিতে তথা গভীরে প্রচুর পরিমাণে অক্সিজেন রয়েছে আর জল। বজ্রকারের পরীক্ষার আরও সঠিকতাকে নিরূপণের জন্য আসা জুনো স্পেসক্রাফট, যেটি নাসা প্রেরণ করেছিল বৃহস্পতি গ্রহে, এটি একটি অরবিটার। এটি বৃহস্পতির ভেতরে প্রবেশ না করে তার বাইরের বায়ুমণ্ডলে ক্রমাগত ঘূর্ণন করতে থাকে। বৃহস্পতির গঠন, উৎপত্তি, বায়ুমণ্ডলে এবং এর উপগ্রহগুলি পর্যবেক্ষণের জন্য 2011 সালের 5ই আগস্ট আমেরিকার ফ্লোরিডা থেকে এক উৎক্ষেপণ করা হয়। প্রায় 5 বছর পরে গত বছরের 4 জুলাই এটি বৃহস্পতির কক্ষপথে পৌঁছে গেল। জুনো হলো এমন এক রোমান দেবী যিনি শনির কন্যা এবং বৃহস্পতির বোন এবং বুধ এবং ভলক্যানের মা। বৃহস্পতি একবার অপরাধ কর্ম করলে তার স্ত্রী সহ নিজের মুখমণ্ডলকে একটি পর্দা বা ওড়না দিয়ে ঢেকে ফেলে। তা সত্ত্বেও জুনো তার আসল পরিচয় জানতে পারে। গ্রহ বৃহস্পতির বিস্তারিত জানতে তাই এই প্রোবটির নামকরণ জুনো রাখা হয়েছে। জুনো প্রতি 53.5 দিনে বৃহস্পতিকে প্রদক্ষিণ করে। জুনোর ইনফ্রারেড স্পেকট্রোমিটার এবং মাইক্রোওয়েভ রেডিওমিটারের সাহায্যে নাসা জানার চেষ্টা করবে বজ্রকারের তথ্যের সাথে জুনোর কাঠামো তথ্যের সামঞ্জস্যতা আছে কিনা। যদি সামঞ্জস্যতা পাওয়া যায়, তাহলে একই উপায়ে শনি, ইউরেনাস এবং নেপচুনের বায়ুমণ্ডলের গভীরে জলের উপস্থিতি রয়েছে কিনা তা জানতে পৃথিবীতে বসে বিভিন্ন ভূতাত্ত্বিক মানমন্ডিরের মাধ্যমে জানতে পারা যাবে। তবে বৃহস্পতিতে জল এলো কোথা থেকে, তার অক্সিজেনের আধিক্য থাকা উচিত কিনা, এসব প্রশ্ন আপনার মনে আসতেই পারে। এই প্রশ্নের উত্তর আছে সূর্যের গঠন প্রণালীর সময় অবস্থান থেকে। আজ থেকে প্রায় 4.6 বিলিয়ন বছর আগে সূর্যের জন্ম হয়েছিল। অন্যান্য প্রায় সকল তারার মতো সূর্য একটি নীহারিকা থেকে জন্ম নিয়েছিল, যার নাম সৌর নীহারিকা বা সোলার নেবুলা। মহাবিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকে বহু প্রকার গ্যাস এবং ধূলিকণা। স্থান হিসেবে এই গ্যাস ধূলিকণার অনুপাত বা পরিমাণ কম বেশি হয়ে থাকে। বিশেষ কিছু জায়গায় ধূলিকণার পরিমাণ অত্যন্ত বেশি থাকে, এরকম জায়গাকে নীহারিকা বলা হয়ে থাকে। নক্ষত্রের পরিসমাপ্তি ঘটে সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে। এই একই রকম কোনো এক নক্ষত্রের সুপারনোভা অবশেষে থেকে সৃষ্ট নীহারিকা থেকে সূর্যের জন্ম হয়। এ প্রসঙ্গে বলে রাখি, সুপারনোভা তাকেই বলে যেখানে একটি তারার মৃত্যুর পর আরেকটি নতুন নক্ষত্রের সৃষ্টি হয়। কোনো এক সময়ে নীহারিকাটির মাধ্যাকর্ষণের টানে প্রচণ্ড গতিতে ঘূর্ণন শুরু করে। এর গতি কমে আসলে নীহারিকাটির মাঝের গ্যাসের ঘনত্ব বৃদ্ধি পায়, ফলে মাঝখানে হাইড্রোজেন গ্যাস জমতে থাকে। ধীরে ধীরে তা বড় হতে থাকে, আর 4.5 বিলিয়ন বছর আগে এই ঘূর্ণীয় গ্যাসের মেঘ থেকে সূর্যের জন্ম হয়েছিল। সূর্যের মাধ্যাকর্ষণ বল দ্বারা কাছের সকল হালকা বস্তু, মূলত হাইড্রোজেন গ্যাস, নিজের দিকে টেনে নেয়, ফলে শুধু ভারী ধূলিকণা বাকি থাকে।
এই ধূলিকণাগুলি কি একসঙ্গে মিলে বড় পাথরের আকৃতি হয়। বড় পাথরগুলো আবার নিজের মাধ্যাকর্ষণ বল দিয়ে ছোট পাথরগুলোকে নিজের দিকে টেনে নেয়। এভাবে সূর্য এর কাছের বস্তুগুলো পাথুরে গ্রহে পরিণত হয়। বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গল হচ্ছে পাথুরে গ্রহ। যত দূরে যাওয়া যায় ততই সূর্যের মাধ্যাকর্ষণ বল ক্রমে কমতে শুরু করে। ফলে অনেক দূর থেকে সূর্য হাইড্রোজেন গ্যাস টেনে নিতে পারেনি। ফলে সূর্যের এই গ্যাসগুলো মিলনে তৈরি হয় গ্যাস দানব বা গ্যাস জায়ান্টস। এইসব গ্রহে শুধুই গ্যাস থাকে। বৃহস্পতি, শনি, নেপচুন এবং ইউরেনাস হচ্ছে এই ধরনের গ্যাস জায়ান্টস। সৌরজগতের সবচেয়ে বয়স্ক গ্রহের নাম বৃহস্পতি। তাই নীহারিকার উপস্থিতি ধাতব মৌল বেশি করে ঘেরার সৌভাগ্য তার হয়েছিল। জ্যোতির্বিদ্যায় ধাতবতা বা মেটালিসিটি বলতে নক্ষত্র বা অন্য কোনো জ্যোতিষকে হাইড্রোজেন এবং হিলিয়াম ব্যতীত কত ভাগ অন্য রাসায়নিক মৌল উপস্থিত হচ্ছে তা নির্ধারণ করা যায়। অর্থাৎ হাইড্রোজেন এবং হিলিয়ামের চাইতে ভারী অন্যান্য মৌল স্বাভাবিকভাবেই বৃহস্পতিতে বেশি উপস্থিত রয়েছে, যার মধ্যে কার্বন ও অক্সিজেনও হতে পারে। আর অক্সিজেন এবং হাইড্রোজেন মিলেই জল তৈরি হয়েছিল, এটা তো আমরা সবাই জানি। কারণ এই দুটো যৌগের উপস্থিতি ছাড়া অক্সিজেন মৌল কখনোই সৃষ্টি হতে পারে না বা জল সৃষ্টি হতে পারে না। সবচাইতে উল্লেখযোগ্য ছিল হলো বৃহস্পতিতে বজ্রপাত সহ ঝড় হয়। বজ্রপাতের জন্য আর্দ্রতা দায়ী। তাই এভাবেও অনুমান করা যায় যে বৃহস্পতি গ্রহেতে জল রয়েছে। বন্ধুরা, কিরকম লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন। যারা চ্যানেল নতুন তাদেরকে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এরকমই কিছু ইন্টারেস্টিং সায়েন্টিফিক ফ্যাক্টস সবার আগে জানার জন্য।